আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের অস্তিত্বই সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না কেন, তাদেরই অর্জন। এই কাজটা অনেক কষ্ট করে কাঠখড় পুড়াইয়া এই সরকার, এই বিরোধী দল, তারা মানুষকে ভুলতে দেয় না, যেন আপনারা ভুলেন না আজকে কিন্তু আওয়ামী লীগের জন্মদিন, আজকে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা। কাজেই যদি প্রফিট কারো হয়ে, লাভ যদি কারো হয়ে থাকে সরকারি অর্থে, বিরোধী দলের অর্থে, বিরোধী দলের প্রচেষ্টায়, শ্রমে, ঘামে আওয়ামী লীগের লাভ হয়েছে। পৃথিবীর যে কোনো দেশে যখন কিন্তু সেনাবাহিনী নামায় দেওয়া হয় কোন একটা চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা নিয়েই সারা দুনিয়াতে আলোচনা হয়। হয়তো তাৎক্ষণিক ভাবে মিছিল মিটিং শুরু হয়ে যায় না, কিন্তু কিছু আলোচনা তো হয় যে কেন নামানো, ওরা হয়তো সতর্ক থাকবে যে ওই দেশে কি এমন ঘটলো যে সেনাবাহিনীকে নামতে হলো। যদি এই সরকার মনে করেন যে আমরা দেশের মানুষকে গণতন্ত্র, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা মানুষের সমুন্নত রাখার জন্য আমরা কাজ করছি, এবং তাদের জন্য এর চেয়ে বড় চপেটাঘাত আর কি হতে পারে। এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা, যে আপনি সদ্য নির্বাচিত একটা সরকার, মানে 4 মাস হয়েছে, তো আপনি সেই জনগণের উপর আস্থা রাখতে পারছেন না কেন? পারছেন না এই কারণে আপনার মনের মধ্যে হয়তো একটা চিন্তা ঢুকে গেছে যে মানুষকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করছে। এই চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে ঢুকছে না ভাই, না ঢুকলে আপনি এটা করতেন না। এবং সেই তুলনায় কি আমরা পিছিয়ে পড়ছি? আওয়ামী লীগ বিএনপিকে ধাক্কাতে ধাক্কাতে কোরায় নিয়ে গেছিল, তাদের মাঠে নামতে দিত না, এটা করতো ওটা করতো, এখানে মিটিং করতে দিব না, শেষ পর্যন্ত গোলাপবাগে যায় মিটিং করতে হবে, অনেক কিছু আওয়ামী লীগ কিন্তু করেছি। কিন্তু গোলাপবাগে তো মিটিংটা করতে দিয়েছি, আপনি তো তাকে মাঠেই নামতে দিচ্ছেন না, আপনি তো তাকে রাজপথেই নামতে দিচ্ছেন না, আপনি তাকে ঘরে বসে জয় বাংলা বলতে দিচ্ছেন না, তো লোকে তুলনা করবে না? আওয়ামী লীগ ইলেকশনের নামে প্রহসন করতো, আওয়ামী লীগ তাদেরকে বলতো তোমরা ইলেকশনে আসো, তারা আসতো, আসার পর সব ভোট রাতের বেলা নিয়ে নিতে, বাক্স তারা নিয়ে নিত, অন্যায় করতো। আপনি তো প্রতিবাদ করার সুযোগ পেতেন, আপনি এদেরকে কি করেছেন? আপনি যদি ইলেকশন করতে দিচ্ছেন না, তুমি আসতেই পারবেন। এবং তারপর কি করছে, এই যে আসতে না পারার যে প্রতিবাদটা, প্রতিবাদ করতে দিবেন, ভাই মারবেন কিন্তু চিৎকার করতে দিবেন না। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু প্রথমেই আপনার মূল্যায়নটা জানতে চাই যে 23শে জুন যা কিছু ঘটে গেল, আওয়ামী লীগের উপস্থিতি নেই, তারপর একটা অজানা আতঙ্কে, অজানা আশঙ্কায়, যেভাবে যুদ্ধংদেহী একটি অবস্থা সরকারের, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ, র্যাব, সবকিছু দিয়ে যে আয়োজন, আসলে এর মধ্য দিয়ে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা কর্মীদেরও আটক করা হয়েছে সারা দেশ থেকে, হয়তো কোথাও কোথাও ঝটিকা মিছিল বেরিয়েছিল আটকের মধ্যে। সব মিলিয়ে আসলে অর্জন কার কতটুকু, সরকারের অর্জন কতটুকু, আওয়ামী লীগের অর্জন কতটুকু? দেখেন, নানা রকম যুক্তি দেওয়া হবে পরবর্তী সময়ে, যে এটা কেন আর্মি নামানো দরকার ছিল, কেন এত পুলিশকে এখানে লাগানো দরকার ছিল, কেন এই মিছিলের দরকার ছিল, কেন সাংবাদিক পেটানোর দরকার ছিল, এগুলো অনেক রকম কথা হয়তো পরবর্তী সময় বলা হবে। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের অস্তিত্বই সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না কেন, তাদেরই অর্জন। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, লোকে আওয়ামী লীগকে চিনি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, সেটা 77তম, এটা বাংলাদেশের অনেক লোকই কিন্তু সেভাবে মনে রাখতো না, জানতো না। এত বছরের দল, তারপরে অনেকে জানতো না। আমি যেমন আমার নিজের অনেক সময় হয়তো ফ্যামিলির অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্মদিন মনে রাখি না, আমার নিজের জন্মদিনের কিন্তু অনেক সময় নিঃশব্দে পার হয়ে যায়, আমাকে হঠাৎ করে সবাই সারপ্রাইজ দেয় যে আজকে তোমার জন্মদিন, তুমি ভুলে গেছো কেন। এরকম ঘটনা মানুষের জীবনে হয়। মানুষের জীবনে যখন এরকম ক্রাইসিস আসে, জীবনযাপনে নানা রকম জটিলতা আসে, সংসারে চালাইতে কষ্ট হয়, বাজার দর নিয়ে ক্লান্ত হয়, তখন মানুষের মনে নানা ধরনের কিন্তু ক্রাইসিস আসে এবং অনেক কিছু তারা ভুলে যায়। কিন্তু এবার বাংলাদেশের মানুষকে মনে রাখতে হয়েছে যে
23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই কাজটা অনেক কষ্ট করে কাঠখড় পুড়াইয়া এই সরকার, এই বিরোধী দল, তারা মানুষকে ভুলতে দেয় না, যেন আপনারা ভুলেন না আজকে কিন্তু আওয়ামী লীগের জন্মদিন, আজকে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। কাজেই যদি প্রফিট কারো হয়ে, লাভ যদি কারো হয়ে থাকে, সরকারি অর্থে, বিরোধী দলের অর্থে, বিরোধী দলের প্রচেষ্টায়, শ্রমে, ঘামে আওয়ামী লীগের লাভ হয়েছে। আর সরকারের জায়গাটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে যে অনেক বলছে মশা মারতে কামান দাগানো, বা আপনি যে বলেন যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই তারাই বলছে সেখানে আবার এত আয়োজন। শুধু আমরা বুঝতে পারছি এটি রাজনৈতিক জায়গা থেকে হয়তো একটা আতঙ্কের জায়গা থেকে তারা এটি করেছে, কিন্তু অর্জন না হোক, তাদের বিসর্জনে কোনো জায়গা আছে কিনা? মানে বহির্বিশ্বে এক ধরনের খারাপ মেসেজ যাওয়া, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখনো ডক্টর ইউনূস যাওয়ার পরে 4 মাস পরেও সেনাবাহিনীকে কাজে লাগাতে হচ্ছে, অন্যান্য সব সংস্থা ফেল করেছে নিঃসন্দেহে, নইলে কেন সেনাবাহিনী নামানো হবে, এই ধরনের কোনো মেসেজ যাওয়ার ঝুঁকি আছে কিনা? ঝুঁকি তো অবশ্যই আছে। পৃথিবীর যে কোনো দেশে যখন কিন্তু সেনাবাহিনী নামায় দেওয়া হয় কোনো একটা চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা নিয়েই সারা দুনিয়াতে আলোচনা হয়। হয়তো তাৎক্ষণিকভাবে মিছিল মিটিং শুরু হয়ে যায় না, কিন্তু কিছু আলোচনা তো হয় যে কেন নামানো। ওরা হয়তো সতর্ক থাকবে যে ওই দেশে কি এমন ঘটলো যে সেনাবাহিনীকে নামতে হলো। এখন যখন ওই কি ঘটলো ওইটা নিয়ে যখন আলোচনা হয়, তখন দেখা যায় যে আসলে তারা কিন্তু লস করছে। তো সেরকম ঘটনা ঘটে। এবং গণতন্ত্রের জন্য তো আমি বলবো যে দুদিন আগে আমাদের মাহবুব কামাল ভাই, নিশ্চয়ই আপনি আমার সঙ্গে খুবই ক্লোজ, উনি একটা পোস্ট দিয়েছিলেন, যে পোস্টটাকে আমার কাছে মনে হয়েছে যে সরকারের এই কর্মকাণ্ডের মানে এর চেয়ে নির্মম আর কোনো উপলব্ধি হতে পারে না। উনি কি লিখেছিলেন নিশ্চয়ই আপনার মনে আছে, যে নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তো যদি এই সরকার নিজেকে গণতান্ত্রিক মনে করেন, যদি এই সরকার মনে করেন যে আমরা দেশের মানুষকে গণতন্ত্র, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা মানুষের সমুন্নত রাখার জন্য আমরা কাজ করছি, এবং তাদের জন্য এর চেয়ে বড় চপেটাঘাত আর কি হতে পারে। এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা, যে আপনি সদ্য নির্বাচিত একটা সরকার, মানে 4 মাস হয়েছে, তো আপনি তো জনগণের বলে বলিয়ান হবেন। আপনি যা কিছু করবেন জনগণ আপনার সঙ্গে থাকবে। আপনি আওয়ামী লীগকে মাঠে নামতে দেবেন না, জনগণ আপনাকে সঙ্গে হবে। তো আপনি সেই জনগণের উপর আস্থা রাখতে পারছেন না কেন? পারছেন না এই কারণে আপনার মনের মধ্যে হয়তো একটা চিন্তা ঢুকে গেছে যে মানুষকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করছে। এই চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে ঢুকছে না ভাই, না ঢুকলে আপনি এটা করতেন না। এবং সেই তুলনায় কি আমরা পিছিয়ে পড়ছি? আপনি তুলনা করছেন, এবং তুলনা করে আপনি কিন্তু কোনো স্বস্তি পাচ্ছেন না। শুনেন, আমি বলি আপনাকে, আপনি একবার ভাবেন তো 2024-এর জুন জুলাই, জুলাই আগস্টের কথা ভাবেন, যখন শেখ হাসিনা চলে গেলেন দেশ থেকে, তার দলের শীর্ষ নেতৃবৃন্দ সবাই চলে গেল, পালিয়ে গেল সবাই, তখন সারা দেশে এই ওই সরকারের প্রতি, ওই সরকারের বিভিন্ন নেতৃবৃন্দের প্রতি, সরকারের মন্ত্রীদের প্রতি, এমনকি ওই সরকার যারা এনেছিল, যে দলটা এনেছিল, সেই দলের প্রতি যে মনোভাবটা ছিল, যে বৃত্তিষ্ঠাটা ছিল, সেই বৃত্তিষ্ঠাটা থাকা এতটাই ছিল, মানুষ কিন্তু জানতো না আমরা হাসিনাকে সরিয়ে কাকে আনবো। মানুষ জানতো না। মানুষের একটাই লক্ষ্য ছিল যে শেখ হাসিনাকে সরাতে হবে, আর কোন লক্ষ্য ছিল না। কিন্তু যে কারণে 3 দিন তারা জানেও না যে দেশে কি হচ্ছে। 3 দিন একটা দেশ ছিল সরকারবিহীন অবস্থায়, মানুষের কোনো সমস্যা ছিল না। কিন্তু তারপরে যখন ইউনূস সরকার আসলেও, তখন কিন্তু মানুষ আগের সরকারকে মনেই করতো না, তাদের স্মরণেও আসতো না যদি ইউনূস সরকার দেশটাকে ভালোভাবে চালাতে পারত। কিন্তু ইউনূস সরকার খুব দ্রুতই নিজের প্রকৃত চেহারা প্রকাশ করে দিল, এবং সেই চেহারায় দেখা গেল কি ভয়ঙ্কর চেহারা। যদি শেখ হাসিনাকে যদি আমরা স্বৈরাচারী বলি অথবা ফ্যাসিবাদী বলি, যদি বলি, দেখা গেল ইউনূস সাহেবের সরকার তার চেয়ে বড় ফ্যাসিবাদী। আমরা যদি শেখ হাসিনার সরকারকে দুর্নীতিবাজ বলি,
দেখা গেল যে ইউনূস সরকারের লোকজন তার চেয়ে কেউ তার চেয়েও অনেক দ্রুত বেগে, তার চেয়ে অনেক বেশি দুর্নীতি করা শুরু করলো। স্বৈরাচারী যদি বলি, এটা আরো বেশি স্বৈরাচারী হয়ে গেল। জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার যদি বলি, এটা আরো বেশি জনবিচ্ছিন্ন সরকার ছিল। তো মানুষ যখন তুলনা করা শুরু করলো, তখন কিন্তু তারা বলল তাহলে তো আগেটাই ভালো ছিল। কিন্তু এরা যেটা করতে পারছে, আপনি গায়ের যদি পারবেন না, আপনি বলবেন যে কেউ জয় বাংলা বলতে পারবে না, যেই বলবেন অবিরত সঙ্গে সঙ্গে জয় বাংলা জপতে শুরু করবে। এটা দুনিয়ার নিয়ম। আপনি জয় বাংলা বলে তারা যা পেত, তারা যা দিত, যদি তার চেয়ে বেশি পাওয়ার এবং দেওয়ার ব্যবস্থা করে দেন আপনি, তাহলে লোকে অটোমেটিকই জয় বাংলা করবেন। সেই কাজটা আপনি করতে পারবেন কিনা, পারতে চান কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। মাত্র 4 মাস হয়েছে, কিন্তু 4 মাসে আপনি অনেক কিছু দিতে পারবেন না, এটা বাস্তবতা। কিন্তু আপনি চান কিনা এটা দেখাতে হবে। আওয়ামী লীগ কেন মানুষের কাছে সমালোচিত হয়েছিল? কারণ আওয়ামী লীগ দেশটাকে বিভক্ত করে দিয়েছিল। আওয়ামী লীগ বিভক্তির রাজনীতি শুরু করেছিল। আওয়ামী লীগ মানে একটা রাজনৈতিক দলকে ঢেকে দেওয়ার রাজনীতি শুরু করেছিল। এবং আওয়ামী লীগ জামাতকে মাঠে নামতে দিত না। আওয়ামী লীগ বিএনপিকে ধাক্কাতে ধাক্কাতে কোরায় নিয়ে গেছিল, তাদের মাঠে নামতে দিত না। এটা করতো, ওটা করতো, এখানে মিটিং করতে দিব না, শেষ পর্যন্ত গোলাপবাগে যায় মিটিং করতে হবে। অনেক কিছু আওয়ামী লীগ কিন্তু করেছি, কিন্তু গোলাপবাগে তো মিটিংটা করতে দিয়েছি। আপনি তো তাকে মাঠেই নামতে দিচ্ছেন না, আপনি তো তাকে রাজপথেই নামতে দিচ্ছেন না, আপনি তাকে ঘরে বসে জয় বাংলা বলতে দিচ্ছেন না। তো লোকে কিন্তু তুলনা করবে না। আওয়ামী লীগ ইলেকশনের নামে প্রহসন করতো। আওয়ামী লীগ তাদেরকে বলতো তোমরা ইলেকশনে আসো, তারা আসতো, আসার পর সব ভোট রাতের বেলা নিয়ে নিতে বাক্স তারা নিয়ে নিত, অন্যায় করতো। আপনি তো প্রতিবাদ করার সুযোগ পেতেন, আপনি এদেরকে কি করেছেন? আপনি যদি ইলেকশনই করতে দিচ্ছেন না, তুমি আসতেই পারবা না। এবং তারপর কি করছে, এই যে আসতে না পারার যে প্রতিবাদটা, প্রতিবাদ করতে দিবেন, ভাই মারবেন, কিন্তু চিৎকার করতে দিবেন না। তো মানুষ এটা চিন্তা করবে না, মানুষ এটা তুলনা করবে না, মানুষ তুলনা করবে। দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে লাভ হচ্ছে জামাত এবং এনসিপির, আর কারো না। আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে, আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়াতে লাভ হচ্ছে জামাত এবং এনসিপির, কিন্তু দায় যে চাপছে বিএনপির উপর। বিএনপির মাথায় এইটুকু বুদ্ধি আছে কিনা আমি জানি না, এটা বিএনপিকে চিন্তা করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে পরে আওয়ামী লীগ যদি রাজপথে নামতে না পারে, যেমন গত ইলেকশনে যে আওয়ামী লীগ যদি ইলেকশনে থাকতো, তাও বিএনপি ক্ষমতা আসতো, তাও বিএনপি ক্ষমতা আসতো, কিন্তু লস হতো কার? এনসিপি এবং জামাতের। তখন তো জামাত এত আসন পাইতো, কিন্তু লাভ হয়েছে যে জামাত এবং এনসিপি। দায় চাপছে কার উপর? বিএনপির উপর। এখন এই জিনিসটা বিএনপি কিভাবে বুঝে আমি জানি না, আমি জানি না। সমস্যা ওটাই যে আওয়ামী লীগের তারা জানবে ভালো। যে আমরা যে কথাগুলো বলেছি সেইগুলো মানে আমরা তো সহজ সরল ভাবে বলেছি, হ্যাঁ, আমরা তো তাদের মতো বোদ্ধা নই, কিন্তু আমাদের কথার 10% যদি শুনতো, নিশ্চয়ই আওয়ামী লীগকে এইভাবে সম্ভবত করুণ ভয় বিদায় নিতে হতো না। ঠিক এই সরকারের সময় নিশ্চয়ই এই কথাগুলো একসময় প্রযোজ্য হবে, তারা হয়তো বুঝবে, আমরা জানি না যে নিশ্চয়ই তারা এত বুঝে কি করে। যাই হোক, আপনি যদি বলছেন যে আপনি যে তুলনাগুলো দিচ্ছেন একেবারে সহজ সরল অঙ্কের জায়গা থেকে, সেই জায়গা থেকে তো আমরা একটি বিষয় দেখলাম কালকে, সাংবাদিক নির্যাতনের কথা বলছিলেন যে আওয়ামী লীগের সময় সুযোগ দেওয়া হয়েছে, শেষমেশ মিটিংটা করতে পেরেছে, অনেক হয়তো গ্রেপ্তার করেছে বা নাজেহাল করেছে, কিন্তু শুরু থেকেই তো এই কাজগুলো ঘটেনি যে 3 মাস 4 মাসের মাথায় আরেকটি দলের মাধ্যমে সাংবাদিকরা গড়ে পড়াতে আক্রমণের শিকার হচ্ছেন। সেখান থেকে আবার সেই দিক থেকে আবার সরকারের কোনো বক্তব্য নেই, সরকার নিশ্চুপ। আবার পুলিশ বলছে ওইখানে দাঁড়িয়ে, যখন তাদেরকে অ্যাকশনে যেতে বলা হচ্ছিল, পুলিশ বলছে যে আমাদের অনুমতি নেই, অনুমতি ছাড়া আমরা করতে পারবো না। এটিও বা কিসের সিমটম? আমরা যে ফ্যাসিবাদের কথা বলছি, যে স্বৈরাচারিত্বের কথা বলছি, এক নায়কত্বের কথা বলছি, এটি কিসের সিমটম? সাংবাদিকদের যে প্রভাব গ্রহণ, দেখেন ওই সাংবাদিক কিন্তু মারা যায়নি, খেয়াল করেন, সে মারা যায় নাই, তার একটা অঙ্গ হানি হয় নাই, উনি শারীরিক ভাবে একটু প্রহিত হয়েছেন, এবং এটাকে নির্দেশগুলো আপনি বলতে পারেন, তবে দেখলাম পরে কথাবার্তা বলতেছেন, সবই ঠিক আছে। এটাকে হয়তো তাৎক্ষণিক ভাবে এটাকে বড় কোনো ক্ষতি না, কিন্তু এটার যে একটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া, এটা যে একটা দীর্ঘমেয়াদী প্রভাব, সেটা কিন্তু বিশাল।
সেই বিষয়টা এরকম ভাবে যে এরা প্রমাণ করেছে যে সাংবাদিকদের পেটানো যায়, এরা প্রমাণ করেছে গণমাধ্যমকে এইভাবে নিয়ন্ত্রণ করা যায়। এবং তারা বলছে যে আমরা একটা ইনকোয়ারি কমিশন করবো, অমুক করবো, তমুক করবো, হয়তো কেউ দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করবে, অমুক অনেক কিছু করতে পারে। কিন্তু তাতে সাংবাদিকদের মনে যে ভয়টা তারা ঢুকিয়ে দিয়েছে যে এখানে গেলে কিন্তু তোমাকে মার খেতে হইতে পারে। এইখানে তুমি ছবি তোলো একটা ওদের একটা মানে মানে একটা কাজ, মানে আপনার অবৈধ কাজে তুমি ছবি তোলো, তুমি তো মার খাবা। এই যে ভয়টা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এইটা ছিল তাদের জন্য খুব প্রয়োজনীয়। এবং এই সরকারের এমন দুটো ঘটনা ঘটেছে, সরকারি দল একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট করার কারণে 6 জনের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। এবং সেই মামলা কিসের মামলা? প্রেসকে আপনার প্রেসে অনেক ভুল হতে পারে, যারা সাংবাদিকতা করে তাদের মধ্যে অনেক দুষ্ট লোক থাকতে পারে, তারা ভুল করতে পারে, তারা অন্যায় করতে পারে, তারা এই জন্য তাদের শাস্তিও হওয়া উচিত। কিন্তু তার জন্য তো সরকারেরই একটা নির্ধারিত জায়গা আছে। উনি তো সরকারের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারের তো জায়গা ঠিক করে তুমি প্রেস কাউন্সিলের জায়গা তোমারই তৈরি করা। তুমি যদি মনে করো যে প্রেস কাউন্সিল ঠিক মতো কার্যকর হচ্ছে না, তো এটা কার্যকর করো, ওটাকে বানাও তুমি কার্যকর। তা না করো তুমি কোনো যে তোমার এক চামচা, মানে তোমার মানহানি হয়েছে, টের পাইলো তোমার চামচা, তুমি টের পাও, সে চামচা টের পাইছে যে হুজুরের তো মানহানি হয়েছে, অতএব হুজুরের মান আমাকে তুলে ধরতে হবে। আর মান তুলে ধরার মহান দায়িত্ব নিছে সে, নিয়ে আসে তারই স্বজাতি আরো 6 জনের বিরুদ্ধে মামলা রয়েছে। একজনকে গ্রেফতারও করেছে, মামলা হয়েছে বগুড়ায়, গ্রেফতার করছে গাজীপুর থেকে। মানে কতটা তৎপর তারা, পুলিশকে আগ্রহ, পুলিশকে প্রেশার দিয়ে সেখানে পাঠানো হচ্ছে। এই যে কাজগুলো তারা করছে, করার পর সরকার যেন ভাব করতে পাবলিকের কাছে কি হয়েছে, মানুষ তো বুঝছে যে এই সরকার কিন্তু এখন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কিছু লিখলে মামলা হবা, তুমি জেল খাটবা। আর বিরোধী দল তারা বলছে যে ভাই অত মামলা মোকদ্দমায় নাই, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তোমার অফিস পর্যন্ত যাওয়া লাগবে না, এইখানেই মাইক আমার দিতেছে। এখন সাংবাদিকদের বুঝতে হবে যে আপনি বিরোধী দলের কাছে কতটুকু নিরাপদ, আপনি সরকারি দলের কাছে কতটুকু নিরাপদ। আর আমাদের দেশটা, আমাদের জীবন, আমার আপনার জীবন যৌবন যা যৌবন তো নাই, এখন তো প্রবৃত্তি করছি, বৃদ্ধি হয়ে গেছি। আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন যৌবন সবকিছু তো আমরা এই সরকারি দল এবং বিরোধী দলের হাতে উঠাই দিয়েছি। কারণ আমাদের তো উঠাই যাওয়ার জন্য আর কোনো লোক ছিল না, তাদেরকে দিচ্ছি উঠে ইলেকশনে। এখন ওনারা সিদ্ধান্ত দিচ্ছেন আমাদের কোথায় মারবেন, মানে আমাদের পিঠে মারবেন, নাকি বুকে মারবেন, নাকি পায়ে মারবেন। তো মাইল আপনি খাবেন ভাই, মাইল খাওয়ার জন্য প্রিপারেশন নেন। আপনার তো মায়ের খেয়ে অভ্যাস আছে, কোনো সমস্যা নাই। আমি তো আতঙ্কে আছি, বয়স্ক মানুষ তো আতঙ্কে আছি। না, অনেকেই মন্তব্য যে নেক্সট টার্গেট আপনি এবং সাংবাদিক এম এ আজিজ বা আব্দুল তুষার, এদের কেউ 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 হয়তো টার্গেটেড অলরেডি হয়ে আছেন। দোয়া করি সে পর্যন্ত যেতে না হয়। আমি সাংবাদিকদের প্রসঙ্গে যখন কথা বলা হচ্ছে, আমি আরেকটা বিষয় আপনার সম্বন্ধে যাদের, যদিও এইগুলো অনেক পুরনো প্রশ্ন, আমরা নিজেরাই আলোচনা করে থাকি। এই যে সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের পেটানো যায়, সাংবাদিকদের পেটালে কিছু হয় না, গণমাধ্যম দখল করা যায়, এইগুলো তো পথ খুলিয়ে দিয়েছে আমাদেরই সাংবাদিকদের একটি অংশ। আপনি দেখুন যে এই যে সাংবাদিকরা প্রভাবিত হলেন, আক্রমণের শিকার হলেন, এখন যারা সরকারপন্থী সাংবাদিক, এখন তো সরকারপন্থী আর আওয়ামী পন্থী, বিএনপি পন্থী এ ধরনের ভাগ হয়ে গেছে। আগে যেমন আওয়ামী পন্থী সাংবাদিকরা কিছু বলতো না, সাধারণ সাংবাদিকরা আক্রান্ত হলে, গণমাধ্যম হুমকি মুখে পড়লে, ঠিক এখন এসে বিএনপি পন্থী, জামাতপন্থী সাংবাদিকরা বা যাদের হাতে যে সাংবাদিকদের ক্লাব বা বিভিন্ন সংগঠন এখন কুকিগত, তারা কিন্তু কিছু বলছে না। এই ধারা অব্যাহত থাকবে নাকি আরো বাড়বে? শুনে আমি বলি আপনাকে যে চরিত্র খুব সহজে চেঞ্জ হয় না। আপনি আওয়ামী পন্থী, বিএনপি পন্থী এভাবে করেন না। আপনি বলেন এদের চরিত্র হলো মানুষের 5 আঁকা, এদের চরিত্র হলো 5 আঁকা। আওয়ামী লীগের যে সাংবাদিকগুলি ছিল, তাদের যদি বিএনপি আজকে বলে যে তোমরা আসো, তোমাদের জিহ্বার স্পর্শ আমাদের পায়ে আমরা নিতে রাজি আছি, আপনি দেখবেন যারা আওয়ামী সাংবাদিক হিসেবে পরিচিত ছিল সবাই দৌড়ে যাবে। এরা কিন্তু কার পা চাটতে সেটা ইম্পর্টেন্ট না, এদের ইম্পর্টেন্ট হলো চাটার জন্য একটা পা পাইছে কিনা।
এটা পাইলেই হবে। আজকে যারা বিএনপি